আজকে আমাদের আলোচ্য বিষয় ইন্ডিয়ান ন্যাশনালিজম এবং ইন্ডিয়ান ন্যাশনালিজমের মধ্যে যে পার্টগুলো রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনালিজম পলিটিক্যাল অর সোশ্যাল, কিংবা ন্যাশনালিজম অ্যান্ড ট্যাগরস ফিলোসফি অফ হিউম্যানিজম, এবং থার্ড পার্ট পোস্ট কলোনিয়াল এলিমেন্টস ইন ন্যাশনালিজম। তাহলে ইন্ডিয়ান ন্যাশনালিজম ইজ এ পলিটিক্যাল অ্যান্ড সোশিও কালচারাল মুভমেন্ট অ্যাডভোকেটিং ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইউনিটি। তাহলে ইন্ডিয়ান ন্যাশনালিজমের মধ্যে আমরা পলিটিক্যাল একটা দিক পাবো, সোশিও কালচারাল মুভমেন্ট পাবো, আর এটাই প্রকাশ করছে ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতা, অ্যান্ড ইউনিটি। ইট স্টার্টেড ইন দ্য লেট 19th সেঞ্চুরিতে শুরু হয়েছিল অ্যান্ড গেইনড ফোর্স থ্রু ভেরিয়াস ফিল্ডস। ভিন্নভাবে ভিন্ন পথে এই ন্যাশনালিজম বিষয়টা এগিয়ে গেছে, ইনক্লুডিং কালচারাল রিভাইভাল অর্থাৎ সাংস্কৃতিক পুনর্জাগরণ, সোশ্যাল রিফর্ম অ্যান্ড পলিটিক্যাল প্রোটেস্ট। This movement was fueled by a desire for self-governance. এই মুভমেন্টের পেছনে একটা বড় ডিজায়ার, একটা আকাঙ্ক্ষা ছিল, সেলফ গভর্নেন্স হবে আমাদের এই ইন্ডিয়ার, অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি হবে আমাদের, একটা জাতীয় পরিচয় আমাদের হবে অ্যাজ এ ইন্ডিয়ান হিসাবে, ইন অপোজিশন টু ব্রিটিশ কলোনিয়াল রুল। কার বিরুদ্ধে? ব্রিটিশ কলোনিয়াল যে শাসন তার বিরুদ্ধে। এবং অ্যানশিয়েন্ট টেক্সট, প্রাচীন টেক্সট থেকে আমরা পাই যে ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট কেম টু বি কল্ড ভারত আন্ডার দ্য রুল অফ ভারত, সেখান থেকে শুরু হয়েছে একটা সেন্টিমেন্ট। এভাবেই দ্য মৌর্য এম্পায়ার ওয়াজ দ্য ফার্স্ট টু ইউনাইট ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া। প্রথমে মৌর্য সাম্রাজ্যের কথা আমরা বলবো, এটা প্রথম এই ভারতকে ইউনাইট করার জন্য, সাউথ এশিয়াকে ইউনাইট করার জন্য এটা একটা স্টেপ ছিল। ইন্ডিয়া ওয়াজ ইউনাইটেড বাই লেটার এম্পায়ার্স। পরবর্তীতে সাম্রাজ্যগুলো এসেছে, দ্য মুঘল এম্পায়ার, মারাঠা এম্পায়ার, এদেরও প্রভাব রয়েছে এই ন্যাশনালিজমের বিষয়ে। তাহলে ইন্ডিয়ান ন্যাশনালিজম ইজ অ্যান এক্সাম্পল অফ সিভিক ন্যাশনালিজম বলা হয়। ইট ইজ ইনক্লুডিং অল অফ দ্য পিপল অফ ইন্ডিয়া ডিসপাইট দেয়ার ডাইভার্স কালচারস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডস। আমাদের মধ্যে যে ইউনাইট ইন্ডিয়া হবে, কিন্তু এই ইউনাইট ইন্ডিয়ার মধ্যেও কিন্তু আমাদের মধ্যে কি ছিল? একটা ডাইভার্স বৈচিত্র্য ছিল। কিসের? কালচারের, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডস। সমস্ত বৈচিত্র্যের মধ্যেও ভারত এক হবে, ভারত স্বাধীনতা পাবে এবং ভারতের সেলফ গভর্নেন্স হবে। এই ধরনের একটা সেন্টিমেন্ট এবং ন্যাশনালিজম এগিয়ে যেতে শুরু করে। তাহলে ইন্ডিয়ান ন্যাশনালিজম রোজ টু পপুলারিটি থ্রু দ্য ইউনাইটেড অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টস। প্রথম অ্যান্টি কলোনিয়াল অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু হলো, সেখান থেকে ন্যাশনালিজম, ভারত প্রেমের ব্যাপারটা চলে আসে। এবার ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, স্বাধীনতার যে মুভমেন্টটা শুরু হলো, কন্টিনিউড বাই মহাত্মা গান্ধী, তার প্রভাব থাকলো, সুভাষচন্দ্র বোস অ্যান্ড মেনি মোর, আরও অনেকেই, হু লিড ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্ট। তারা এগিয়ে নিয়ে চললো এই ন্যাশনালিজমের বিষয়টা।
আফটার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, স্বাধীন হওয়ার পরেও আমরা দেখেছি নেহেরু অ্যান্ড হিজ সাকসেসার্স, তার সমসাময়িক যারা, কন্টিনিউ টু ড্রাইভ অন ইন্ডিয়ান ন্যাশনালিজম, এগিয়ে নিয়ে গেছে। এভাবে ইন ফেস অফ বর্ডার ওয়ার্স উইথ চায়না, পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হলো, তখনও লক্ষ্য করা গেছে ন্যাশনালিজমের বিষয়টা। আফটার ইন্দো পাকিস্তান ওয়ার ইন 1971-এর যুদ্ধের পর ইন্ডিয়ান ন্যাশনালিজম রিচড ইটস পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিক, একটা বিশেষ পর্যায়ে এসে গেল। যাই হোক, ডিউরিং দ্য 1980s, অর্থাৎ এই যে 1980s এর সময়কাল ধরে, তখন রিলিজিয়াস টেনশনস রিচড এ বয়েলিং পয়েন্ট, একটা রিলিজিয়াস টেনশন শুরু হয় ভারতব্যাপী। অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিজম স্লোলি কোলাপসড করে যায় ইন দ্য ফলোয়িং ডিকেডস, কয়েক ডিকেডের মধ্যে এই ন্যাশনালিজমের একটা ভাটা পড়ে যায়। ডেসপাইট দ্য রাইজ অফ রিলিজিয়াস ন্যাশনালিজম, এই ধর্মীয় স্বাধীনতা পাবো, ধর্মীয় রিলিজিয়াস ন্যাশনালিজম পাবো, এই ধরনের একটা প্রভাব সৃষ্টি হয় বটে, কিন্তু মূলত ইন্ডিয়ান ন্যাশনালিজম কন্টিনিউড টু ইনফ্লুয়েন্স দ্য পলিটিক্স অফ ইন্ডিয়া। ধীরে ধীরে ইন্ডিয়ান যে পলিটিক্স, তার মধ্যে কিন্তু, বা পলিটিক্যাল লিডার, তাদের মধ্যে এই ন্যাশনালিজমের ব্যাপারটা চলে আসে। তাহলে ইন্ডিয়ান ন্যাশনালিজমের সোশ্যাল পার্ট অ্যান্ড পলিটিক্যাল পার্ট। ইন্ডিয়ান ন্যাশনালিজম ডেভেলপড through the various social and political dimension reflecting the diversity of Indian society. ভারতীয় সমাজের বিভিন্ন বৈচিত্র্য থাকা সত্ত্বেও সামগ্রিকভাবে যেন একটা সেন্টিমেন্ট ন্যাশনালিজম চাই। সোশ্যাল ডিমেনশনের মধ্যে আমরা যেটা দেখব, সামাজিক যে মাত্রা, in the very beginning, প্রথম দিকে, the social aspect of Indian nationalism was rooted in the awakening of cultural and historical consciousness. প্রথম একটা কালচারাল হিস্ট্রিক্যাল সচেতনার মধ্য দিয়েই কিন্তু এই ন্যাশনালিজমের বিষয়টা চলে আসে ভারতে। রিফর্মার্স লাইক রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী এমফেসাইজ, তারা জোর দিয়েছিলেন রিভাইভিং ইন্ডিয়ান ট্রেডিশনস হোয়াইল চ্যালেঞ্জিং সোশ্যাল ইভিলস লাইক সতীদাহ প্রথা, কাস্ট ডিসক্রিমিনেশন, জেন্ডার ইনইকুয়ালিটি। সামাজিকভাবে এইভাবে কিন্তু একটা ভারত প্রেমের ব্যাপারটা চলে আসে। দ্য কালচারাল রেনেসা ক্রিয়েটেড এ সেন্স অফ প্রাইড, একটা কালচারালভাবে নবজাগরণ আসে, সেখান থেকেও আমরা এই ন্যাশনালিজমের ব্যাপারটা পাবো। অ্যান্ড ইউনিটি ইন ইন্ডিয়া একটা প্রভাব চলে আসে। বিশেষ করে অর্গানাইজেশন সাচ এজ দ্য আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ প্লেড দ্য কি রোল ইন শেপিং এ মডার্ন ইন্ডিয়ান আইডেন্টিটি। তাহলে মডার্ন ইন্ডিয়ান আইডেন্টিটি তৈরি করার ক্ষেত্রে এই আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ বিশেষ ভূমিকা অর্জন করে। আর দ্যাট ওয়াজ ডিফারেন্ট ফ্রম কলোনিয়াল ন্যারেটিভস, অর্থাৎ ইংরেজদের যে প্রভাব ছিল, তাদের যে ধ্যান ধারণা ছিল, সেই থেকে একটা আলাদা মনোভাব তৈরি হয় সামাজিক ক্ষেত্রে। দ্য ফ্রিডম মুভমেন্ট অলসো হাইলাইটেড ফলোয়িং দ্য রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক অ্যান্ড রিজনাল লাইন্স। তাহলে এই ফ্রিডম মুভমেন্টটা কিন্তু, বিশেষ করে স্বাধীনতার আন্দোলনটা, সেই সময় থেকে তো এর প্রভাব থাকেই ন্যাশনালিজমের। এই রিলিজিয়াসভাবে, লিঙ্গুইস্টিকভাবে রিলিজিয়ান লাইন্সগুলো বিচিত্র থাকলেও এক লাইনে চলতে শুরু করে ইন্ডিয়ান ন্যাশনালিজমের বিষয়ে। তাহলে ন্যাশনালিজম ব্রট টুগেদার ডাইভার্স কমিউনিটিস আন্ডার এ কমন কজ। সমস্ত বৈচিত্র্য ব্যাপারটা একটা কমন কজের মধ্যে চলে এলো। লিডার্স লাইক মহাত্মা গান্ধী এমফেসাইজড, জোর দিলেন কমিউনিয়াল হারমোনির প্রতি, সামাজিক যে সংহতি তার উপর।
সোশ্যাল জাস্টিসের উপর, ভিলেজ বেসড সেলফ রিলায়েন্স, স্বরাজ, সেই দিকে মুভমেন্টস লাইক নন কোঅপারেশন অ্যান্ড সিভিল ডিসঅবিডিয়েন্স। সার্বিকভাবেই দেখা গেল মহাত্মা গান্ধীর ভূমিকাতেও ন্যাশনালিজমের প্রভাব ভারতব্যাপী ছড়ে গেল। এই গেল সামাজিক দিক। এবার পলিটিক্যাল ডিমেনশন যেটা আছে, রাজনৈতিক দিক, পলিটিক্যালি দেখা যায় যে ইন্ডিয়ান ন্যাশনালিজম ওয়াজ শেপড বাই রেজিস্ট্যান্ট টু ব্রিটিশ রুল। প্রথম ব্রিটিশের বিরুদ্ধে যে সেন্টিমেন্ট তৈরি হয় সেখান থেকেই তৈরি হয়। তারপর দ্য ইভ্যালিউশন অফ ন্যাশনাল কনসিয়াসনেস, ধীরে ধীরে মানুষের মধ্যে একটা ইন্ডিয়ান হিসাবে একটা সচেতনতা চলে আসে। তার থেকে দ্য ফরমেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন তৈরি হলো, মার্কড দ্য বিগিনিং অফ অর্গানাইজড পলিটিক্যাল ন্যাশনালিজম। তাহলে অর্গানাইজড পলিটিক্যাল ন্যাশনালিজম যে ইন্ডিয়াতে যদি বলি, তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আর্লি ন্যাশনালিস্ট যারা, তারা মডারেটস, যারা নরমপন্থী ছিল, তারা ডিমান্ডেড কনস্টিটিউশনাল রিফর্মস, এরকম একটা চিন্তা তাদের ছিল, আবেদন নিবেদন ইত্যাদির মাধ্যমে। হোয়াইল লেটার লিডার্স লাইক গঙ্গাধর তিলক কল্ড দ্য স্বরাজ সেলফ রুল উইথ ফোর্সফুল অ্যাপ্রোচ। এবার কিন্তু একটু মানে নরমপন্থী নয়, চরমপন্থী চিন্তা ভাবনায় চললো। তারপর নেতাজি সুভাষচন্দ্র বোস, তার মাধ্যমে পলিটিক্যাল একটা প্রভাব চলে আসলো। গান্ধীজির যে লিডারশিপ ট্রান্সফর্ম দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। স্বাভাবিকভাবেই গান্ধীজির একটা প্রভাব রয়েছে এই ন্যাশনালিজমের ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে। হিজ প্রিন্সিপালস অফ নন ভায়োলেন্স, মাস মোবিলাইজেশন, ইউনাইটেড মিলিয়ন্স, লাখ লাখ ইন্ডিয়ান তারা এই ছত্রছায়ায়, নন ভায়োলেন্সের ছত্রছায়ায় এসে গেল। মুভমেন্টস লাইক সল্ট মার্চ, কুইট ইন্ডিয়া ডেমনস্ট্রেটেড পলিটিক্যাল ইউনিটি। এই সল্ট মার্চ, কুইট ইন্ডিয়া পলিটিক্যাল ইউনিটির মধ্যে এসে গেল। সুভাষচন্দ্র বোস রিপ্রেজেন্টেড এ মিলিটেন্ট ট্রেস অন ন্যাশনালিজম থ্রু দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। সুভাষচন্দ্র বোসের হাত ধরে চরমপন্থী একটা চিন্তা ভাবনা এলো। যাই হোক, তারপরে এসে গেল পার্টিশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ইন 1947। সেখানে দেখা যাবে যে বোথ ট্রিয়াম্পস অ্যান্ড ট্র্যাজেডিস অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, এই সময়টা। হোয়াইল ফ্রিডম ওয়াজ অ্যাচিভড, স্বাধীনতা পাওয়া গেল বটে, দ্য কমিউনাল ভায়োলেন্স ডিউরিং পার্টিশন, তখন কমিউনাল হিন্দু মুসলিম প্রবলেম শুরু হয়ে গেল, এবং ন্যাশনালিজম অ্যান্ড রিলিজিয়াস আইডেন্টিটিসের ক্ষেত্রে একটা প্রবলেম এসে গেল। কিন্তু মূলত ন্যাশনালিজমের ধারাটা কিন্তু থেকেই গেল। যাই হোক, সোশ্যাল রিফর্মস অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিজম টুগেদার গেভ এ ন্যাশনাল মুভমেন্ট দ্যাট নট অনলি এন্ডেড কলোনিয়াল রুল, শুধু ইংরেজদের তাড়াতে হবে সেটাই নয় মূল কথা, বাট অলসো লেড দ্য ফাউন্ডেশন ফর এ ডেমোক্রেটিক ইন্ডিয়া, গণতান্ত্রিক ভারত তৈরি করা যায় সেই দিকেও কিন্তু এই ন্যাশনালিজম এইভাবে এগিয়ে চলে। এবার ন্যাশনালিজম এর ক্ষেত্রে আমরা চলে আসি ট্যাগোরস ফিলোসফি অফ হিউম্যানিজম। মানবতার কথা বললেন রবীন্দ্রনাথ ট্যাগোর। এই বিষয়টা ন্যাশনালিজমে কিভাবে এলো? রবীন্দ্রনাথ ট্যাগোরকে আমরা জানি এ টাওয়ারিং ফিগার ইন্ডিয়ান লিটারেচারের মধ্যে অ্যান্ড তার থটের মধ্যে। হেল্ড এ ক্রিটিক্যাল ভিউ অফ ন্যাশনালিজম, একটু অন্য ধরনের চিন্তা ভাবনা এসে গেল ন্যাশনালিজমের মধ্যে, particularly in the context of his philosophy of humanism। মানবতাবাদী একটা দর্শন চলে আসলো এই ভারতীয় ন্যাশনালিজমের মধ্যে, ইন্ডিয়ান ন্যাশনালিজমের মধ্যে। হোয়াইল মেনি কন্টেম্পোরারিজ, অনেকেই রবীন্দ্রনাথের সমসাময়িক, স ন্যাশনালিজম অ্যাজ মিনস ইউনিটাইং অ্যাগেনস্ট কলোনিয়াল রুল, অনেকেই ভেবেছিল ইংরেজদের তাড়িয়ে দিব, এই একটা প্রভাব থাকবে। কিন্তু ট্যাগোর ওয়ার্নড অ্যাগেইনস্ট ইটস পসিবল ডেঞ্জার্স, যে এর মধ্যেও একটা সমস্যা আছে। আমরা যে স্বাধীনতা পেয়ে গেলাম, আমাদের মধ্যে যে ন্যাশনালিজমের প্রভাবটা এসে গেল, আচ্ছা, বা তার ফলটাও এসে গেল,
এর মধ্যে একটা প্রবলেম রয়েছে। ফর হিম ন্যাশনালিজম ওয়াজ রিডিউসড টু এ ন্যারো অ্যাগ্রেসিভ আইডেন্টিটি বিকাম এ ফোর্স অফ ডিভিশন রেদার দেন ইউনিটি। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যে একটা প্রবলেম হয় কি ন্যাশনালিজমের মধ্যে, যদি আমাদের মানুষের মধ্যে একটা ন্যারো নিচুতা হীনতা চলে আসে বা অ্যাগ্রেসিভ একটা আইডেন্টিটি আসে, একটা হিংস্রতার ব্যাপার চলে আসে এবং তাতে ডিভিশন তৈরি হয়ে যায় আমাদের নিজেদের মধ্যে, এবং ইউনিটিটি যেটা ভারতীয় ইউনিটি, ইন্ডিয়ান ইউনিটি, সেটা কিন্তু খর্ব হবে, এরকম একটা কথা তিনি বললেন। এবং বললেন ট্যাগর বিলিভ দ্যাট, বিশ্বাস করে, ট্রু ফ্রিডম, প্রকৃত স্বাধীনতা ওয়েন্ট বিয়ন্ড পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, রাজনৈতিক স্বাধীনতা ছাড়াও বাদেও আরও অনেক কিছু রয়েছে ন্যাশনালিজমে, অর্থাৎ ইট ইনভলভ স্পিরিচুয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল লিবারেশন। স্পিরিচুয়াল দিক নিয়ে আসছেন, আধ্যাত্মিক বিষয়, ইন্টেলেকচুয়াল লিবারেশন, জ্ঞানদীপ্ত ভাবে তার মুক্তি ইত্যাদি বিষয় নিয়ে, মৈত্রী বিষয় নিয়ে তিনি এলেন। He was deeply concerned that nationalism could lead to blind loyalty. অন্ধের মতো বিশ্বাস একটা, তার দ্বারা ন্যাশনালিজম হয় না। সাপারেশন অফ ইন্ডিভিজুয়াল থট, ব্যক্তিগত চিন্তা তাহলে আলাদা আলাদা হয়ে যাবে, বা হস্টিলিটি টুয়ার্ডস আদার্স, অন্যের প্রতি শত্রুতা থাকবে, অন্য দেশের প্রতি শত্রুতা থাকবে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে ন্যাশনালিজমটা এগিয়ে যেতে পারে না। He criticized Western imperialism, nationalism, অর্থাৎ ওয়েস্টার্ন যে ন্যাশনালিজম, ইম্পেরিয়ালিস্ট ন্যাশনালিজম ব্যাপারটা, সেটার সঙ্গে তিনি তফাৎ দেখেছেন ইন্ডিয়ান ন্যাশনালিজমকে, হুইচ হি স অ্যাজ রুটেড ইন পাওয়ার, এক্সপ্লয়টেশন অ্যান্ড প্রাইড। যেমন বলা হচ্ছে যে ওয়েস্টার্ন যে ন্যাশনালিজম ব্যাপারটা, তাদের পাওয়ার, তাদের অহংকার, তাদের এক্সপ্লয়টেশন, কাউকে অবমাননা করা, প্রাইড, অহংবোধ, এগুলো কিন্তু এইভাবে তো ভারতীয় আমাদের যে ঐতিহ্য রয়েছে, আমাদের যে জাতীয়তাবাদ, আমাদের যে ন্যাশনালিজম, সেই ব্যাপারটা এরকম হওয়া উচিত নয়, হিংস্র হওয়া উচিত নয়, অহংকারী হওয়া উচিত নয়। ইন কন্ট্রাস্ট, ট্যাগর শোড এ ফিলোসফি অফ ইউনিভার্সাল হিউম্যানিজমের কথা তিনি বললেন, বিশ্ব মানবতাবাদ চিন্তাভাবনার কথা বললেন তিনি। হি ইমাজিন সাচ এ ওয়ার্ল্ড, এমন একটা কল্পনা করলেন জগতের, হিউম্যান বিংস আর বাউন্ড নট বাই বর্ডার্স অ্যান্ড ফ্ল্যাগ, শুধু বর্ডার দিয়ে মানুষকে আলাদা করা যাবে, এই দেশের মানুষ, সে ওই দেশের মানুষ, বা তাদের ফ্ল্যাগ পতাকা দিয়ে, ব্যাপারটা তা নয়। এখানে কম্প্যাশন থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ক্রিয়েটিভিটি থাকবে। তার জন্যই রবীন্দ্রনাথ তার যে আইডিয়া বিশ্ব মানব, অর্থাৎ দ্য ইউনিভার্সাল হিউম্যান, এই কথা তিনি বললেন। মোরাল কালচারাল ডেভেলপমেন্টের কথা বললেন, ন্যাশনাল ইন্টারেস্টের জন্য এইসব বিষয় নিয়ে সিটিজেনদের কথা বললেন, যে সিটিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের নাগরিক হবে, শুধু দেশের ভারতের নাগরিক হবে এরকম বিষয় নয়। তাহলে ট্যাগর যে হিউম্যানিজম, এটা লিটারেরি ওয়ার্কস দ্বারাও প্রভাবিত হয়েছে। হিজ পোয়েমস, প্লেজ, নভেলস, এর মাধ্যমে ইউনিভার্সাল লাভ, হারমোনি উইথ নেচার, পিউরিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল সোল, এই সমস্ত বিষয়। তার মধ্যে তার বিশ্বভারতীর যে কনসেপ্ট শান্তিনিকেতনে, সেই ব্যাপারটা রয়েছে। এখানে একটা গ্লোবাল কালচারাল ডায়ালগের ব্যাপার রয়েছে। এ প্লেস হোয়ার ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইন এ স্পিরিট অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ফ্রি পলিটিক্যাল এজেন্ডা। এমন হবে আমাদের ইস্ট ওয়েস্ট আলাদা হবে না, আমরা একসঙ্গে হয়ে যাব। মানবতাবাদী বা উদারনৈতিক চিন্তাভাবনা রবীন্দ্রনাথ এখানে ইউজ করলেন। হ্যাঁ, তিনি শুধু এই চিন্তাভাবনাই করছেন না, কিন্তু ইনজাস্টিসের প্রতি কিন্তু তার বিরুদ্ধেও তিনি কথা বলেন। হি রিজেক্টেড ইনটলারেন্ট ন্যাশনালিজমকে রিজেক্ট করে দেন, আর তার জন্যই কিন্তু কী করেন, হি রিটার্ন হিজ নাইটহুড টাইটেল পেয়েছিলেন, সেটা বলেন ইন প্রোটেস্ট অ্যাগেইন দ্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বা ম্যাসাকার, এই বিষয়টা রয়েছে। এবার স্বাভাবিকভাবেই
পোস্ট কলোনিয়াল এলিমেন্টস তো রয়েছে ইন্ডিয়ান ন্যাশনালিজম। এখানে কালচার, পলিটিক্যাল, আইডিওলজিক্যাল লেগাসিজ অফ কলোনিয়ালিজমের কথা বলা হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনালিজম, এটার মধ্যে রেজিস্ট্যান্স টু ব্রিটিশ কলোনিয়াল রুল, সেটার বিরুদ্ধে তো হবেই, কিন্তু অ্যাজ এ ফ্রেমওয়ার্ক ফর পোস্ট ইন্ডিপেন্ডেন্স আইডেন্টিটি, স্বাধীনতার পরেও যেন আমাদের আইডেন্টিটিটা এক থাকে এরকম, সেই জন্য এর কিছু ক্যারেক্টারিস্টিক আছে, যেমন হাইব্রিড আইডেন্টিটি ফরমেশন, দ্য নেশন অ্যাজ অ্যান ইমাজিনড কমিউনিটি, লেগেসি অফ কলোনিয়াল ইনস্টিটিউশন। এইভাবে কিন্তু পোস্ট কলোনিয়াল এলিমেন্টসগুলো এখানে রাখা হয়েছে। এবার আমরা যে কথাটা বলতে চাইছি, ইন্ডিয়ান ন্যাশনালিজম ইজ এ রিচ পোস্ট কলোনিয়াল ফেনোমেনা শেপড বাই বোথ ট্রমা অফ কলোনিয়াল রুল, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া, অ্যান্ড অ্যাসপিরেশন ফর এ সভারেন আইডেন্টিটি অফ ইন্ডিয়া। আমাদের একটা সার্বভৌমিত্ব বিষয় থাকবে, সেটাই পোস্ট কলোনিয়াল ব্যাপারে দেখা যায়। এখানে ন্যাশনালিজমের প্রভাবটা রয়েছে। আর ন্যাশনালিজম ব্যাপারটা তো একদিন থেমে থাকা নয়, কন্টিনিউ বিভিন্ন গতি হয়তো তার চলতেই থাকবে, গতি তো তার থাকবেই ন্যাশনালিজমের, হয়তো কখনো জিগজ্যাগ হয়ে আঁকা বাঁকা পথে চলতে থাকে, বিভিন্ন সোশ্যাল প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম, কিন্তু মূলত ন্যাশনালিজমের, ইন্ডিয়ান ন্যাশনালিজম, ভারতীয় মানুষের মধ্যে দেশে প্রেম, জাতি প্রেম, এরকম একটা বিষয় তো থেকেই যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ইন্ডিয়ান ন্যাশনালিজম। তার মধ্যে আমরা পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল বিষয়ে খানিকটা আলোচনা করতে পেরেছি, ট্যাগোরস ফিলোসফি অফ হিউম্যানিজম খানিকটা আলোচনা করতে পেরেছি, পোস্ট কলোনিয়াল এলিমেন্টস ইন ন্যাশনালিজমের মধ্যে কম আলোকপাত করা হলো, তবে একটা বিষয় ছিল। তাহলে বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় ছিল ইন্ডিয়ান ন্যাশনালিজম। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।